শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। করোনা মহামারীর 6 মাসে বাংলাদেশের সংক্রমণ পিকের কাছাকাছি। ঈদুল আজহায় যথাযথ সতর্কতা না নিলে চরম অবনতির আশঙ্কা। বিধিনিষেধ শিথিল করায় ইউরোপ জুড়ে বাড়ছে সংক্রমণ। করোনা চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা পরীক্ষায় গবেষকরা। দেশে করোনা সম্পর্কিত নতুন রোগ MIS-C শনাক্ত। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্ক হওয়ার পরামর্শ। বৃক্ষরোপণে দেশি গাছের প্রজাতি নির্বাচনে জাতীয় কমিটি করার সুপারিশ। জীববৈচিত্র্য রক্ষায় বাজেটে তহবিলের আহ্বান। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে থাকছে করোনা আক্রান্তদের সেবা দেওয়া চিকিৎসক জাহির আল আমিনের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 97 লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন 52.5 লাখ মানুষ আর মৃত্যু হয়েছে 4,92,000। ইউরোপ জুড়ে বিধি নিষেধ শিথিল করার পর সংক্রমণ আবারও বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে একদিনেই সর্বোচ্চ 36,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা এর মধ্যে 2 কোটি ছাড়িয়ে গেছে বলে অনুমান করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে সরকারি হিসেবে যা এসেছে রোগীর পরিমাণ তারও প্রায় 10 গুণ বেশি হবে বলে তাদের ধারণা। কোভিড-19 প্রভাবে বিশ্ব অর্থনীতিতে $12 লাখ কোটি ক্ষতির আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। করোনার চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা পরীক্ষা করছেন স্কটল্যান্ডের গবেষকরা। দেশে করোনা ভাইরাসে মৃত্যু 1600-র বেশি এবং আক্রান্ত 1.25 লাখ ছাড়লেও সংক্রমণ রোধে রাজধানীতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলেই চলে। নানা অজুহাতে নগরবাসী ছুটছেন এক এলাকা থেকে আরেক এলাকায়। লকডাউন করা এলাকা পূর্ব রাজাবাজারেও চিত্র প্রায় একই। সুলতানা হিমুর রিপোর্ট। পূর্ব রাজারবাজারে পরীক্ষামূলক লকডাউনের 18তম দিনেও বাসিন্দাদের চলাচল থেমে নেই। কাজ আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার কারণ দেখিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছেন বাসিন্দারা। স্বেচ্ছাসেবকদের কাজ নিয়েও নানা অভিযোগ এলাকাবাসীর। 21 দিন টোটাল ঢাকা এভাবে মেনটেন করা হয়তো আমি মনে করি এটা অনেক আগেই কন্ট্রোল করা সম্ভব ছিল। এটা আল্লাহর উপরেই ভরসা করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা সচেতন হয়ে চলতে হবে, ঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বেচ্ছাসেবকের কোনো দোষ ত্রুটি থাকতে পারে না। স্বেচ্ছাসেবক অনেক সময় মানুষকে যেতে দেয় নাই, অনেক সময় আটকায় রাখছে, এগুলো তো দোষ থাকবেই। প্রথম যে ঝামেলাটা করতো যে বের হওয়ার জন্য, এখন আর সেটা করছে না। এখানে যারা স্বেচ্ছাসেবক আছে তাদের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সরবরাহ করতেছে। উত্তর ও দক্ষিণ সিটির 45টি এলাকা রেড জোনের অন্তর্ভুক্ত, কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকার কাঁচা বাজারগুলোতেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। রাস্তার ধারে চলছে আড্ডা, কাজ হারানোর দুশ্চিন্তায় খেটে খাওয়া মানুষ। এই এলাকায় লকডাউন হলে মনে করেন আমাদের চলার মতো আর পথ হবে না। 7 টাকা নিয়েছে দোকান করে, কাজ হয় না কিছু না, পোলাপাইনটা তো খাওয়াইতে হয়। ধারাবাহিকভাবে 2 সিটির ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করার প্রক্রিয়া চললেও লকডাউনের কার্যকারিতা নিয়ে আশঙ্কা করছেন রেড জোনের বাসিন্দারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা সম্পর্কিত নতুন রোগ মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম MIS-C আক্রান্ত শিশু রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের শিশু শনাক্ত হয়েছিল। সম্প্রতি বাংলাদেশেও 2টি শিশুর শরীরে MIS-C শনাক্ত হওয়ায় শিশুদের করোনা সুরক্ষায় বিশেষভাবে সতর্ক করেছেন চিকিৎসকরা, জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা।
মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম মূলত শিশুদের একটি করোনা সম্পর্কিত নতুন রোগ। গত ২৬ এপ্রিল যুক্তরাজ্যে প্রথম এই রোগটি শনাক্ত হয়েছিল। পরবর্তীতে আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং প্রতিবেশী ভারতেও শিশুদের মধ্যে এই রোগটি পাওয়া গেছে। সম্প্রতি বাংলাদেশের শিশুদের শরীরেও করোনা সদৃশ্য নতুন এই রোগটি শনাক্ত হয়েছে। এই রোগে আক্রান্ত হলে শিশুর কিডনি, লিভার, হার্ট সহ বিভিন্ন অঙ্গে রক্তনালীর প্রদাহ সৃষ্টি হয়। তীব্র জ্বর ছাড়াও খিঁচুনিও হয়ে থাকে। বড়দের পাশাপাশি শিশুদের করোনা রোগ নিয়েও চিন্তিত। শিশুরা কম আক্রান্ত হলেও ইদানিং করোনা সম্পর্কিত একটা নতুন মারাত্মক রোগ শিশুদের মধ্যে দেখা দিয়েছে। এর নাম হলো মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম, MIS-C, যা করোনার স্বাভাবিক চিত্র থেকে কিছুটা আলাদা। বরং বিরল রোগ কাওয়াসাকি ডিজিজ এবং টক্সিক শক সিনড্রোম এই ধরনের রোগগুলোর সাথে কিছুটা মিল আছে। যদি আর্লি ডায়াগনোজ করতে পারি, আর্লি যদি আমরা হাসপাতালে শিশুকে নিয়ে আসতে পারি, তাইলে সম্ভবত আমরা শিশুদেরকে উপযুক্তভাবে তাদের কেয়ার দিতে পারবো। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র 3.5 মাস এবং 2 বছর 2 মাস বয়সী দুটি শিশুকে করোনা পজিটিভ হিসেবে ভর্তি করা হলে তাদের শরীরে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে যদিও শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই বাচ্চাদের ক্ষেত্রে ডায়াগনোসিসটা সময় মতো যদি করা যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল আইসিইউর আমরা সাপোর্ট চাই, সেই সাপোর্টটা আমাদের এই দুজন বাচ্চার ক্ষেত্রে লেগেছিল, এবং আমরা কিন্তু সময় মতো তাহলে সেই বাচ্চাগুলোকে সাপোর্ট দিয়ে বাচ্চাগুলোকে হেলদি অবস্থায় আমরা বাসায় পাঠাতে পারি, এবং সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য। মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম থেকে শিশুদের রক্ষায় কোভিড রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষা করা ছাড়াও বারবার হাত ধোয়া জরুরি বলছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কিকা, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের 6 মাসে বাংলাদেশে এর সংক্রমণ এখন পিকের কাছাকাছি। করোনা পরিস্থিতি মূল্যায়ন ও পর্যবেক্ষণে গঠিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এখন একজন আক্রান্ত ব্যক্তি 1.05 জনকে সংক্রমিত করতে পারে। কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে, তবে ঈদুল আজহা ঘিরে যথাযথ পদক্ষেপ না নিলে আবারও সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছেন তারা। জান্নাতুল বাকিয়া রিপোর্ট। চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় গত বছর ডিসেম্বরের শেষে। সেই হিসেবে করোনার বৈশ্বিক মহামারী পরিস্থিতি 6 মাস পার করছে। করোনার 6 মাস পর্যবেক্ষণ ও করণীয় নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আলোচনায় উঠে আসে দেশে করোনার সার্বিক পরিস্থিতি। আমরা কিন্তু এখনো জানি না বাংলাদেশে সংক্রমিত কত, এটা টেস্টের সংক্রমিতটা জানি, কিন্তু ইমিউনিটি কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতা সেভাবে না থাকায় কোনো দেশই করোনা মোকাবেলায় প্রস্তুত ছিল না। যাদের উপসর্গ আছে তাদের যদি পরীক্ষা করি তাহলে 20-22% হবে না, হয়তো দেখা যাবে 50% হতে। তাহলে ওদেরকে আমরা আইসোলেশন করব এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং অবশ্যই করব। যদি আমরা এগুলি না করতে পারি, এই যে আইসোলেশন ডায়াগনোসিস করতে পারছি না, এটা আলাদা জিনিস, পরীক্ষা নাই, কিন্তু আমরা তো উপসর্গ ভিত্তিক ডায়াগনোসিস করতে পারবো। করোনা সংক্রমণ রোধে যাদের উপসর্গ আছে তাদের নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া জরুরি। একই সাথে প্রত্যন্ত অঞ্চলে ফিল্ড হাসপাতাল বাড়ানোর পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতির মূল্যায়ন করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পর্যবেক্ষণ তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেওয়ার জন্য আমরা একটা সেন্ট্রাল টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, কারিগরি সেন্ট্রাল টেকনিক্যাল গ্রুপ তৈরি করেছি। সেই গ্রুপ কোনো দিন 3টা মিটিংও করে, তারা হলো এগুলো পর্যালোচনা করছে এবং সেই আলোকে আসলে এই পরামর্শগুলো দেয়া হচ্ছে। কোরবানির ঈদের আগে স্বাস্থ্য সুরক্ষা মেনে পশুর হাট বসাতে একটি প্রোটোকল তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেখলেন জান্নাতুল বাকিয়া কেকার আরো একটি রিপোর্ট। বৃক্ষরোপণে গাছের প্রজাতি নির্বাচনে জাতীয় কমিটি গঠনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। বৃক্ষরোপণ 2020 চিন্তায় দেশীয় বিপন্ন বৃক্ষ বিষয়ে অনলাইন আলোচনায় জীববৈচিত্র্য রক্ষায় বাজেটে তহবিল গঠনের আহ্বান জানানো হয়। শফিক আহমেদের রিপোর্ট। প্রতি বছর বর্ষায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে সরকার।
এক্ষেত্রে দেশীয় ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণ উৎসাহিত করা হলেও বিদেশি বৃক্ষই জায়গা করে নিচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্লান্ট টেক্সোনমিস্ট, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই আয়োজিত অনলাইন আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর জসিমউদ্দিন। বিজ্ঞানীদের মতামত অনুযায়ী যদি আমরা একটা কমিটি করে প্রজাতি নির্বাচন করতে পারি, সেই ক্ষেত্রে হবে কি আমাদের এই যে বৃক্ষরোপণ নিয়ে এই যে আজকে যে বিতর্ক হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, বিদেশি গাছ না আগাছা না দেশি গাছ, এই জিনিসগুলো থাকবে না। অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু বৃক্ষরোপণের সাথে জড়িত। এখন এই সকল ডিপার্টমেন্টকেও যদি আমরা সমন্বয় করে ওই কমিটির মাধ্যমে যদি আমরা প্রজাতিগুলো নির্বাচন করে দিতে পারি, তাহলে আমাদের এই ধরনের কোনো ঝামেলা থাকবে না। আলোচনায় বিদেশি বৃক্ষের ক্ষতিকর দিক তুলে ধরে দেশীয় বৃক্ষরোপণ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। মৃত্তিকার গুণাগুণ এবং ভূমির উপযুক্ততা বাছাই করে সঠিক প্রজাতি নির্ণয় করে যদি গাছ আমরা লাগাইতে পারি এবং এর পরিচর্যা করতে পারি, তাহলে আমাদের প্রকৃতি বাঁচবে। যারা এই বিষয়গুলো বুঝে তাদেরকে ইনক্লুড করে আপনারা এই কাজগুলো করলে অনেক বেশি দেশের উপকার হবে এবং বন্যপ্রাণী সংরক্ষিত হবে, পরিবেশ সংরক্ষিত হবে। কোনো বনই থাকবে না, কোনো গাছপালাই থাকবে না যদি পানির কথা, হাওর বাউরের কথা, নদীর কথা আমরা না বলি। ওখান থেকে কিন্তু গাছ বেঁচে আছে, ওখান থেকে কিন্তু পাখি প্রাণী বেঁচে আছে। সেজন্য একটা এনভায়রনমেন্টের 4টা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। টেরিয়াস্ট্রিয়াল না, অ্যাকোয়াটিক সহ সমস্ত জায়গাকে সমানভাবে গুরুত্ব দিলে আমি মনে করি যে এটা একটা বিশাল সার্থকতা হবে। ইন্ডিজিনাস এবং এক্সোটিকের একটা লিস্ট আপনারা দয়া করে উদ্যোগ নিয়ে, আমি বাবু ভাইকেও এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করবো যে কিভাবে করা যায়, কার দিয়ে করা যায়, এটা একটি আমাদের মনে হয় সময় এসেছে করার জন্য। জীব বৈচিত্র্য সংরক্ষণ আইন বাংলাদেশে পাস হয়েছে এবং এটা বাস্তবায়ন করছে পরিবেশ অধিদপ্তর, যারাতে জীব বৈচিত্র্য নাই, আর যারাতে জীব বৈচিত্র্য আছে তারাতে আইন নাই। গাছ লাগানোর ক্ষেত্রে পরিবেশ, মাটি, পানি ও জীববৈচিত্র্য বিবেচনায় নেওয়ার আহ্বান জানান আলোচকরা। একটি অঞ্চল, একটি শহর কিংবা একটি নদী অঞ্চল কিংবা সমুদ্রের আশেপাশে অঞ্চল ভেদে কেমন গাছ হবে সেটি কিন্তু পরিকল্পনা এবং গবেষণার পরেই নির্ধারণ করা উচিত। বাংলাদেশের জীববৈচিত্র্য আইন 36 ধারা অনুসারে জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল গঠনে বাধ্যবাধকতা রয়েছে। প্রতি বছর জাতীয় বাজেট থেকে এই তহবিলে অর্থায়ন করা হলে দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরো গতিশীল হবে। এটা কিন্তু সরকারের আইনেই কিন্তু এই জিনিসগুলো রয়েছে। জাতীয় গুরুত্ব বিবেচনায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য 20-21 অর্থবছরের জাতীয় বাজেটে জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল চালু করা খুবই প্রয়োজন। এবং এটা যদি করা হয় এবং এখানে যদি ধরেন 100 কোটি টাকার মতো যদি রাখা হয়, তাহলে কিন্তু আমরা এই যে সামনে যে দুর্যোগ আসছে সেই দুর্যোগটা কিন্তু মোটামুটি মোকাবেলা করতে পারবো। তো এই ধরনের কিছু পদক্ষেপ কিন্তু সরকারিভাবে আসা দরকার এবং আমাদের এই বাজেটে এই জিনিসগুলো কিন্তু রাখা দরকার। তো এখনো যেহেতু প্রস্তাবিত বাজেট এটা এখনো পাস হয়নি, সুতরাং আমি মনে করি আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু জোরালোভাবে তুলে ধরা দরকার এবং অর্থমন্ত্রী যাতে এই জিনিসগুলো তার এই প্রস্তাবিত বাজেটে শেষ পর্যন্ত ইনক্লুড করতে পারেন। শতবর্ষী গাছ রক্ষণাবেক্ষণ ও নগরের সৌন্দর্য বর্ধনে দেশীয় গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ইনসেপ্টার হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। লন্ডনে 7 বছর চিকিৎসা সেবা দিয়েছিলেন ডাক্তার জহির আল আমিন। মন টেকেনি, তাই সবকিছু গুটিয়ে দেশে ফিরে যোগ দেন বারডেম হাসপাতালে। 2017 সালে নিজের চেষ্টায় তেজগাঁয়ে গড়ে তোলেন আধুনিক মানের ইম্পালস হাসপাতাল। করোনা সংকটকালে তারই নেতৃত্বে একদল চিকিৎসা কর্মী রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আক্রান্তদের সেবায়। মানব সেবায় নিবেদিত এই চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। জাহির আল আমিনের জন্ম চাঁপাইনবাবগঞ্জে 1960 সালে। ঢাকা মেডিকেল কলেজ থেকে 1983 সালে MBBS পাশ করেন তিনি। উচ্চশিক্ষার জন্য চলে যান যুক্তরাজ্যে। এডিনবারা এবং আয়ারল্যান্ড থেকে নাক কান গলা বিষয়ে 2 দফা FRCS ডিগ্রি নেন। 3 বছর ডাবলিনে এবং 5 বছর লন্ডনে চিকিৎসা সেবা দেওয়ার পর 97 সালে দেশে ফেরেন তিনি।
যোগ দেন বারডেম হাসপাতালে নাক কান গলা বিভাগের প্রধান হিসাবে। এই বিশেষজ্ঞ চিকিৎসক 2017 সালে তারই প্রতিষ্ঠিত ইম্পালস হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে করোনা আক্রান্তদের সেবায় কাজ করে যাচ্ছেন ইম্পালস হাসপাতালের ডাক্তার, নার্স সহ কর্মীরা। প্রাইভেট সেক্টরে আসলে কিন্তু আমরাই প্রথমে এগিয়ে আসলাম। ইম্পালস হাসপাতাল আমরাই কিন্তু প্রথমে পুলিশদেরকে হেল্প করতে আগে আসলাম। দেখলো ব্যক্তিগত উদ্যোগে কিছুটা হলো সরকার থেকে কিছুটা আমাদেরকে আবেদন করার প্রেক্ষিতে আমরা এখন এই মুহূর্তে প্রায় 250 জন করোনা রোগী ভর্তি চিকিৎসা দিচ্ছি এবং আমাদের 56টা আইসিইউ এবং এইচডিইউ বেড আছে। আমি মনে করি ব্যক্তি ইন্ডিভিজুয়াল লেভেল, ইনস্টিটিউশন ওয়াইজ আমাদের আইসিইউ সংখ্যা বোধহয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কোভিড ডেজিগনেটেড আইসিইউ। করোনার হাত থেকে নিজেকে সুরক্ষা দিতে মাস্ক পরার উপর জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। মাস্ক ছাড়া বদ্ধ ঘরে কথা বলা যাবে না। বদ্ধ স্পেস মানে দোকান বলতে পারেন, ট্রাম বলতে পারেন, টিউব বলতে পারেন, রেল লাইন বলতে পারেন, বাস বলতে পারেন, ঘরের মধ্যে বলতে পারেন, যেখানে বদ্ধ জায়গা সেখানে মাস্ক ছাড়া কথা বলা যাবে না। আমি এখন মাস্ক ছাড়া বদ্ধ একটা ঘরে কথা বললাম, আমার পরে যে 3 ঘন্টা 4 ঘন্টা যে ঘরের মধ্যে ঢুকবে সে কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। গভর্নমেন্টের উচিত অত্যন্ত রিজিডভাবে একটা আইন করা উচিত, মাস্ক ছাড়া কেউ যদি কথা বলে সঙ্গে সঙ্গে তার জেল অথবা জরিমানা, সিগনিফিকেন্ট জরিমানা একটা যদি করা হয়। সেকেন্ড জরিমানা প্রত্যেককে চশমা পরে থাকতে হবে। চশমা ছাড়া এখন ঢুকতেছে কিন্তু 3টা রাস্তা দিয়ে, চোখ, নাক এবং মুখ দিয়ে। অধ্যাপক ডাক্তার জাহির আলামিন স্ত্রীকে নিয়ে থাকেন ঢাকার মোহাম্মদপুরে। একমাত্র ছেলে লন্ডনে ডাক্তারি পড়ছেন। করোনা আক্রান্তদের সেবায় রাত দিন কাজ করে যাচ্ছেন ডাক্তার জাহির আলামিন। তিনি মনে করেন করোনায় কেউ আক্রান্ত হলে চিকিৎসা নিতে যেন গাফিলতি না করা হয়। আমি অত্যন্ত ভাবে সবাই শক্তভাবে বলতে চাই, ফর গড সেক, আপনি যদি বয়স্ক হন, আপনার যদি কোমরবিডিটি থাকে, আপনি কিন্তু এরকম 8-10 দিন সময় নষ্ট করবেন না। ইনফ্লামেটরি ফেজটা শুরু হয় 6 থেকে 7 দিনের মাথায়, এবং যখন আপনার ইনফ্লামেটরি ফেজ শুরু হলো মানে আপনার শ্বাসকষ্ট হলো, আপনার লাংস 50% ড্যামেজ হয়ে গেছে। এই 50% লাং ড্যামেজ হওয়ার পর আপনি 3 দিন সময় ব্যয় করেন, 70-80% লাং ড্যামেজ হয়ে গেছে। আমার লাংস অলরেডি বয়স্ক, বার্ধক্যজনিত কারণে জর্জরিত। এখন যদি 60-70-80% ড্যামেজ হয়ে যায়, আমার পক্ষে কি এটাকে রিকভার করা সম্ভব না। যে কোনো লোকের সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং জ্বর আছে, আপনাকে ধরতে হবে আপনি পরীক্ষায় পজিটিভ হোক বা না হোক আপনি কোভিড পজিটিভ, এবং কোভিড পজিটিভ ধরে আপনাকে চিকিৎসা করতে হবে। করোনা যুদ্ধে এই সম্মুখসারের যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস আপ টু দ্য ফ্রন্টলাইনার্স। মুরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সময় হলো অশোক লিল্যান্ড ইফাদ অটোজ বিরতি নেবার। আর বিরতির পরে আরো যা থাকছে। 30 বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল আমন্ত্রণ আরও একবার। দেশ এবং বিশ্বের করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানাতে অনলাইন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে। প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,275টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 18,498টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941টি। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,30,474 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,638 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 53,133 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.72%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1,661 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 31 জন পুরুষ, 9 জন নারী। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। আজকে হাসপাতালের তথ্য কিছু আপনাদেরকে জানাতে চাই। ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে 16টি এবং ঢাকা জেলায় একটি। এই ঢাকা মহানগরের সাধারণ বেড সংখ্যা, কোভিড রোগীদের জন্য বেড সংখ্যা আছে 6,773টি।
এবং আইসিইউ বেড আছে 180টি। এই বেডে ভর্তি রোগী আছে সাধারণ বেড, সেখানে ভর্তি রোগী আছে 2375 জন এবং আইসিইউ বেডে ভর্তি আছে 97 জন। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা 14,610টি এবং আইসিইউ বেড সংখ্যা 379টি এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে 4,691 জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে 183 জন। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড অনেক শয্যা খালি আছে কোভিড। দর্শক, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন শুনছিলাম। এ পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি আরো একবার বিজ্ঞাপন বিরতিতে। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে। সারা দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এই পর্যায়ে রিপোর্ট করছেন যাযাবর মিন্টু। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু 9, আরো 8 জন সহ আক্রান্ত 236 জন। গোবিন্দগঞ্জ পৌরসভা সহ রেড জোন এলাকায় লকডাউন 7 দিন বাড়ানো হয়েছে। নওগাঁ পৌরসভার মেয়র ও 5 কর্মকর্তা কর্মচারী এবং 3 পুলিশ সদস্য সহ 83 জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 323 জন। কুড়িগ্রামে আরো 4 জন সহ মোট আক্রান্ত 129 জন। ঠাকুরগাঁয়ে 2 বিজেপি সদস্য সহ আরো 5 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 196 জন। রংপুর মেডিকেল কলেজে আরো 16 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের 7 জন রংপুরের, কুড়িগ্রামে 4, লালমনিরহাটে 4 ও গাইবান্ধার 1 জন। রংপুরে মোট আক্রান্ত 836 জন। গাজীপুরে আরো 102 জন সহ মোট আক্রান্ত 3189 জন। নোয়াখালীতে আরো 77 জন সহ মোট আক্রান্ত 1905 জন। কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন অমান্য করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 7,500 টাকা জরিমানা ও 6টি গাড়ি আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। যাযাবর মিন্টু, চ্যানেল আই। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ধরলার পানি বিপদসীমার 8 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই এলাকায় নিম্নাঞ্চল ও চরের অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মৌসুমী ফসল ও সবজি ক্ষেত ডুবে গেছে। ওই এলাকায় জনগণ উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিস্তার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। নীলফামারী তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঠাকুরগাঁয়ে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি হাইব্রিড 3 ও ব্রি হাইব্রিড 5 জাতের ধান আবাদে শেরপুরে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। বড় মৌসুমে বিএডিসির SL8 ও হীরা ধান 3-এর তুলনায় এই জাত দুটি হেক্টর প্রতি 1 মেট্রিক টন বেশি ফলন পেয়েছেন কৃষক। দেখবেন প্রকৃতি সংবাদ। পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশে শহরে ময়লা আবর্জনা ফেলে দূষণ ও দুর্গন্ধ পরিবেশ বিপর্যয় ঘটেছে। আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতায় টেন্ডার হওয়ার পরও বর্জ্য শোধনাগার স্থাপন সম্ভব হচ্ছে না। জানাবো খেলার খবর।